আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে যাওয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক আটকের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন এবং যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহার বলে আখ্যা দিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসরায়েলের প্রতি অবিলম্বে এবং নিঃশর্তভাবে আটক সব মানবিক সহায়তা কর্মী ও অ্যাক্টিভিস্টদের মুক্তি দেওয়ার এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বাংলাদেশ ইসরায়েলকে তার অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে, আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা জানাতে এবং গাজা উপত্যকায় অবিলম্বে গণহত্যা বন্ধ ও মানবিক অবরোধ তুলে নিতে জরুরিভাবে অনুরোধ জানাচ্ছে। অন্য প্রসঙ্গ, গণঅভ্যুত্থানের পর কয়েকজন উপদেষ্টার ওপর আস্থা রাখা ভুল হয়েছে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সময় হলে তাদের নাম প্রকাশ করা হবে। তিনি জানান, জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার কথা ভাবছে জাতীয় নাগরিক পার্টি। শাপলা প্রতীক না দেয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ করে নাহিদ বলেন, এই ইসির অধীনে জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। শ্রদ্ধচিত্তে শপথ করিতেছি। উপদেষ্টারা গণ-অভ্যুত্থানের চেতনার বিপরীতে পথ চলছেন। তাদের অনেকের কারণেই সংস্কার প্রক্রিয়া ও দেশের পদ্ধতিগত পরিবর্তন বাধাগ্রস্ত হচ্ছে, এমন কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। এই আন্দোলনে তো রাজনৈতিক দলগুলোর, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছিল। তাদের মতামতকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েছি, কিন্তু 5ই আগস্ট কিন্তু তারাই ক্যান্টনমেন্টে সবার আগে চলে গিয়েছে। মানে ক্যান্টনমেন্টে গিয়ে কিন্তু সেজদাটা রাজনৈতিক দলগুলো আমাদের তারাই এটা প্রধান করেছে, ছাত্ররা কিন্তু করে নাই ওদেরকে নিয়ে সরকারে যাওয়া। সো এইটা আমরা মনে করি হয়তো আমাদের এই জায়গায় একটা ভুল হয়েছে। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল যে গণ অভ্যুত্থানের শক্তি, যদি তাদের উপর ভরসা করতো, তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না। আসছে ফেব্রুয়ারির নির্বাচনে জোট গঠনের বিষয়ে এনসিপি কয়েকটি দলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানালেন নাহিদ ইসলাম। দর কষাকষি সফল হলে জোট আরও বড় হতে পারে বলে আভাস দেন তিনি। যে কোনো জোট বা একীভূত হওয়ার বিষয়টা আসলে একটা আদর্শ এবং নীতিগত বিষয়কে সামনে রেখে হইতে হয়। ফলে সেই জায়গাটায় যদি ঐক্যমতে আসতে পারা যায় যে জাতীয় নাগরিক পার্টি আমরা যেই আদর্শকে সামনে রেখে, যেই লক্ষ্য নীতিকে সামনে রেখে এগোচ্ছি, সেটার সাথে ঐক্যমত হলে সেটা আমাদের সাথে যে কেউ আসতে পারে। তো সেই প্রক্রিয়া চলমান আছে। শাপলা নেওয়া দেওয়ার বিষয়ে দেখছি আসলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী আইন বহির্ভূত কাজ করতেছে তারা, এবং নির্বাচন কমিশন যদি এর থেকে সরে না আসে, তাহলে অবশ্যই নির্বাচন কমিশন নিয়ে আমাদের একটি কঠোর অবস্থানে যেতে হবে। আর নাগরিক ঐক্যের সভাপতি জানান, এবার বগুড়া থেকে তার আসনসহ বেশ কিছু আসনে জোটবদ্ধভাবে বিএনপির সমর্থন পাবেন তারা। এই জোটের মধ্যে থেকে আমাদের কারা কারা নির্বাচন করবার মতো আছেন আগ্রহী, তাদের সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা সেটা জানাবো। প্রক্রিয়াটা চলবে, জোট হতেই পারে এবং নির্বাচন একসাথে হতে পারে। ধানশীষ তো থাকার কথা নয়, তাহলে প্রতীক আমারটাই থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে যাদের রেজিস্ট্রেশন নেই তারা কি করবে? তাদেরকে তো ইসি কোনো আলাদা প্রতীক দিতে পারবে না, তারা তাদের পছন্দ মতো নেবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘের সফল হয়েছে জানিয়ে এ সময় তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে জাতীয় নির্বাচন। জাতিসংঘের সফর শেষে রাত 11:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐক্য প্রদর্শনের জন্যই এই সফর। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সফর নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন তিনি। এই সময় মির্জা ফখরুলকে বিমানবন্দর স্বাগত জানান ঢাকা উত্তর মহানগর বিএনপির সদস্য সচিব আমিনুল হক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
আগামী নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। শীঘ্রই আসনভিত্তিক প্রার্থীদের দেয়া হবে সবুজ সংকেত। সাংবাদিকদের এমন তথ্য জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জোটগতভাবে আসন বন্টনের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলমান রয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না তা আদালতে বিচারের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত বলে মনে করেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। সরকারের ঘোষণা অনুযায়ী মধ্য ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠের রাজনীতির বাইরে দলগুলোর ভেতরেও চলছে প্রস্তুতি। নিজের গুলশানের বাসায় সাংবাদিকদের সাথে আলাপে দলের নির্বাচন প্রস্তুতির কথাই তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। বলেন, কাউকে এখনো কোনো সবুজ সংকেত দেয়া হয়নি। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে। এখন একাধিক প্রার্থী তারা তো নিজেদের প্রার্থিতা হিসাবে গণসংযোগ করবে, কিন্তু এই বক্তব্য দিতে হবে যে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাই কাজ করবে। জোটভিত্তিক আসন ছাড়ের বিষয়টিও বিএনপি ভাবছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, কে কতটা ছাড়বে সেটি তাদের দলীয় বিষয়। জামাত ইসলাম হয়তো 250 সিটও ছাড়তে পারে, সেটা তাদের বিবেচনা, কিন্তু আমরা কত সিট ছাড়তে পারবো সেটা আমাদের বিবেচনা। যাদের সাথে জোট হবে তাদের সাথে আলাপ আলোচনা এখন চলমান। আমরা জোটের কাছে সেই সমস্ত আসনগুলো হয়তো ছাড়বো বা শেয়ার করবো, যে আসনগুলো আমরা জিতিয়ে নিয়ে আসতে পারবো বলে আশা রাখি। জোটের দলের একটা স্বাধীনতা থাকবে, তারা নিজস্ব প্রতীকে করবে নাকি দানের শীর্ষে করবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া না নেয়ার বিষয়েও কথা বলেন এই বিএনপি নেতা। অপরাধের যে আদালত, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে পরিবর্তন নিয়ে এসে সেই আইনেই আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দল হিসেবে আমরা বিচার দাবি করেছি। সরকার ইচ্ছা করলে এখনই আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা বিএনপির কোনো বিষয় নয়, সেটা জনগণের বিষয়। আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের রক্তে কখনো গণতন্ত্রের, তাদের ডিএনএতে কোনোদিন গণতন্ত্র ছিল না। জুলাই সনদের বিষয়ে বিএনপি ইতিবাচক বলেও জানান সালাউদ্দিন আহমেদ। এখনই কনস্টিটিউশনের প্রভিশনগুলো যদি পরিবর্তন হয়ে গেছে ধরা হয়, তাহলে দেশে দুইটা কনস্টিটিউশন প্রিভেইল করবে, সেটা সুপ্রিম কোর্ট মানবে কিনা, কিভাবে কি করলে আইনানুগভাবে এই জুলাই জাতীয় সনদের সংবিধানের অংশটুকু বাস্তবায়ন করা যায়। কারণ সংবিধান ছাড়া অন্যান্য প্রস্তাবগুলো এই সরকারের সময় বাস্তবায়নের জন্য সবাই একমত হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করা শক্তিগুলোর মধ্যে ঐক্য অটুট রয়েছে বলেও মনে করেন এই নেতা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা হলে জাতীয় সংসদ নির্বাচনে জামাত 100 আসন ছেড়ে দিতে পারে। শুক্রবার সকালে খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, 300 আসনে নির্বাচনে জামাতের প্রস্তুতি আছে, তবে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। ঐক্য হলে সেক্ষেত্রে তাদের কিছু সিট ছাড়তে হবে, সেক্ষেত্রে 100 আসনও ছেড়ে দিতে হতে পারে। তিনি বলেন, প্রতিটি কর্মীকে এখন থেকে নির্বাচনী মাঠে নেমে পূর্ণ শক্তিতে কাজ করতে হবে। 300 আসনে সব আসনে আমরা নির্বাচন করতে পারবো না, যদিও আমরা 300 আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, কিছু সিট তোমাদের ছাড়া লাগবে। এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত প্রায় 100 আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো ভোটাধিকার পেতে যাচ্ছেন প্রবাসীরা। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় শুক্রবার সকাল থেকে বাংলাদেশ নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট থেকে জাতীয় পরিচয়পত্র রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
কনসাল জেনারেল এই কার্যক্রমের তদারকি করছেন। এছাড়াও বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল নিউ ইয়র্কে গেছেন। প্রযুক্তিগত সহায়তায় তারা কাজ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন কমিউনিটির বিশিষ্টজনেরা। নির্বাচন কমিশনের পরিকল্পনা মাফিক জাতীয় পরিচয়পত্র পাওয়ায় ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাসীরা। বাংলাদেশের যে প্রান্তে প্রবাসীরা থাকুক না কেন, তারা যদি অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে প্রত্যেকেই তার ঠিকানায় পোস্টাল ব্যালট। দীর্ঘদিন আমাদের প্রবাসীদের একটা ভোটাধিকারের বিষয়ে একটা ছিল, পাশাপাশি তারা এনআইডি পাবে এখানে বসে, এই প্রবাসে বসে তারা এনআইডি পাবে, এই কথা চিন্তা করে আমরা আমাদের টিম এখানে এমিটেন্স যদি প্রপার ওয়েতে বাংলাদেশের সাথে কমিউনিকেট করতে হয় সেক্ষেত্রে এনআইডি মাস্ট। সেক্ষেত্রে এনআইডি একটা জটিলতা ছিল দীর্ঘদিন ধরে, তো বাংলাদেশে গিয়ে সেটি করা অনেক কঠিন, কারণ সময় মূল্য রয়েছে। তো এখানে থেকে যেন করতে পারে, এটি আমরা সেই প্রয়াস কমিশনের সেই প্রয়াসে আজকে আমরা নিউ ইয়র্কে এসেছি। মাছের রাজা ইলিশের দেশে যেন প্রজাদের পাতে তোলার জো নেই কোনো কিছুই। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে ইলিশ তো দূরে থাক, পান্তা ভাতে একটি কাঁচা মরিচ দিয়ে খাবেন সেটিরও কেজি 300 টাকার উপর। বেশিরভাগ সবজির দাম 100-এর ঘরে। মধ্যবিত্তের সংসারে যেন খেয়ে বাঁচাই দায় ভোক্তাদের। মিসবাহ হাসানের রিপোর্ট। বাজারে কয়েক দফা দরদাম শেষে ছোট মাছ কিনেই ফিরছেন এই ব্যক্তি। ইলিশ যে নাগালের বাইরে তার কথাই স্পষ্ট। এইটা ইলিশের আসলে হিসাব নিকাশ না, এটা ধরাছোঁয়ার বাইরে, বেতনের সঙ্গে কোনোভাবেই কম্পারিজন না। এটা ইলিশ আসলে এটা ডিফারেন্ট লেভেলের মানুষের জন্য, এটা আসলে সবার জন্য না। অন্যদিকে বেসরকারি এই চাকরিজীবী বাজার ঘুরে কিনেছেন 1 কেজি ওজনের ইলিশ। তাতে গুনতে হয়েছে একদিনে বেতনের সিংহভাগ। একটা মাছ যদি 2400 টাকা কেজি হয়, আমার যা ইনকাম সিংহভাগটাই যায়। হ্যাঁ, একদিনে সিংহভাগটাই যায়। আসলে নদীতে মাছ না দিয়ে বছর অনেক কম মাছ, এই লেগে মাছের দাম বেশি। সবজির বাজারেও নেই স্বস্তি। প্রতি কেজি বেগুনে গুনতে হচ্ছে 120 থেকে 140 টাকা। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখীর দামে দিশেহারা ভোক্তাদের অনেকের ঋণ করে চলছে সংসার। 300 টাকা কেজি বেগুন, 180 টাকা কেজি এই যে সাদা গোল বেগুন, এই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে বাজার। পটল 100 টাকা কেজি, সিম হলো 160, টমেটো হলো 150। ঠেলারের এই টাকাটা হচ্ছে আমার বাজারের জন্য, ওইটাতে আসলে হয় না। সবকিছু তরকারি এত দাম দেখতেছি, মানে বাজার আর কি নিব, মানে আশ্চর্য হয়ে যাচ্ছি। আসলে আকাশচুম্বী, আমাদের জন্য খুব কষ্ট হয়েছে এবং আমি পুরো মার্কেট কয়েকবার ঘুরে ফেলছি, এখন কিছু সবজি কিনতে পারিনি। তবে বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকলেও কেন এই দাম বৃদ্ধি প্রশ্ন ছিল বিক্রেতাদের কাছে। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে বিষয়টা, ওইটার কারণে অনেক সময় দাম বেশি হয়। তো ওইটার সময় আমরা অনেকে এটা কস্ট দেখায় যে এমনি যদি সব করি তাহলে পর খুব বেশি হেরফের হয় না। বৃষ্টি বাদল কয়েকটা আইটেম আর কি দাম বাড়ছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 135 টাকায়। ওঠানামার মধ্যে রয়েছে মুরগির দাম, গরুর মাংস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে কার্যকর হলো 22 দিনের নিষেধাজ্ঞা। তবে জেলেরা বলছেন নিষেধাজ্ঞার সময় ঠিক হয়নি, পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের। প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে বিজ্ঞান ভিত্তিক গবেষণার আলোকে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে এই সিদ্ধান্ত। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে ইলিশ মাছ ধরার উপর টানা 22 দিনের নিষেধাজ্ঞা। এই সময়ের মধ্যে নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। নিষেধাজ্ঞা অমান্য করলে জেল জরিমানার বিধান রাখা হয়েছে। এই অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমান বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেবে। এ সময় 37 জেলার 165 উপজেলার 6,20,000 জেলে পরিবারকে সরকারিভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় সহায়তা দেওয়া হবে। তবে ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় নিয়ে সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জেলেদের। এই অভিযানের সময় ইলিশ মাছের পেটে যে ডিম আসে, সেই ডিমটা এই অভিযানে দেখা যাচ্ছে না, কিন্তু অভিযান শেষ হয়ে যাবে, তারপর যদি ডিমওয়ালা মাছ ধরা পড়ে, মাইর পড়ে, তাহলে তো আমাদের ইলিশের ঘাটতি রয়েই গেল। 22 দিনের এই যে বন্ধ, এরা 2 দিন আগে থেকেই আবহাওয়া এতটাই খারাপ ছিল যে নদীর বা মানে নদীর যত ট্রলার নৌকা ছিল ওইগুলো উঠে আসছে, দেখা যায় তারা সেই পরিমাণ মাছ আনতে পারে নাই বা পায় নাই।
বিজ্ঞান ভিত্তিক গবেষণার আলোকে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে এই সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মৎস্যজীবীদের মতামত ও সংশ্লিষ্ট সংস্থার পরামর্শের ভিত্তিতে সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের মা ইলিশ রক্ষা অভিযানটা আমাদের জোরদার করা উচিত। আমার জেলেদের যে খাদ্য সহায়তা প্রতি বছর আমরা এই 22 দিনের জন্য তাদেরকে 25 কেজি চাল দিতাম, এই বছর থেকে আমরা 30 কেজি চাল তাদেরকে দিব। অভিযান চলাকালে নদীতে ড্রেজিং বন্ধ থাকবে এবং জলসীমার বাইরে থেকে মাছ ধরার ট্রলার অনুপ্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। জুলাই সনদ জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়িত হবে। এখানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। জুলাই সনদের বাস্তবায়ন এটা জাতীয় ঐকমত্য কমিশন দেখছেন। ওনারা যেটা সবার সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, সে অনুসারে এটা বাস্তবায়িত হবে। এখানে আইনসঙ্গত কোনো বাধা আছে বলে আমি মনে করি না। প্রবাসের খবর। সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে নরসিংদী ডায়মন্ডসকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গাজীপুর এলিটস। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, রিয়াদের দিরাব ক্রিকেট স্টেডিয়ামে নরসিংদীকে 106 রানে পরাজিত করে গাজীপুর। টসে জিতে গাজীপুর ক্রিকেট টিম ব্যাট করতে নেমে 2 উইকেট হারিয়ে 241 রান করে। জবাবে 135 রানে 8 উইকেট হারিয়ে পরাজিত হয় নরসিংদী। বিজয়ী খেলোয়াড় এবং দর্শকদের অভিনন্দন জানান গাজীপুর ক্রিকেট টিমের মালিক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইয়াসিন মিয়া, টিম ম্যানেজার শেখ ওয়াসে, টিমের মিডিয়া প্রধান ফারুক আহমেদ চান, টিমের কর্মকর্তা আকরাম শিকদার। প্রবাসী দর্শকরা মাঠের গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। ম্যান অব দ্য ম্যাচ হন গাজীপুর এলিটসের পাকিস্তানি আইকনিক ক্রিকেটার সুলতান। সৌদি আরবে নিজ নামের প্রতিষ্ঠান গড়ে তুলছেন প্রবাসী বাংলাদেশিরা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, প্রবাসের মাটিতে দেশীয় খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে জেদ্দায় ফয়সালিয়া সাইকেল চত্বর ও এরফান হসপিটালের সংলগ্ন বাংলাদেশি মালিকানাধীন রাজ বাংলাদেশ হোটেলের প্রথম শাখার যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বেলাল হোসেন এবং পার্টনার এনামুল হক ও জসিম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ ফরিদ উদ্দিন শাহাদাত, শাহাবুদ্দিন ও মোহাম্মদ রাশেদ সহ প্রবাসী ও স্থানীয় নাগরিক। প্রবাসী বাংলাদেশিদের মানসম্মত খাবার সুলভ মূল্যে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন রেস্টুরেন্টের পরিচালক। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি বৃহৎ অনুষ্ঠান আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, সভার আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি কুয়েত সংগঠনের সভাপতি প্রকৌশলী ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানার পরিচালনায় উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হাজী শওকত আলী, বিশিষ্ট ব্যবসায়ী মাজার সানা, সাধারণ সম্পাদক মনির হোসেন বাবু, আফতাব আহমেদ, রাকিবুল ইসলাম, ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কুরবান আলী, সঙ্গীতশিল্পী টুটুল সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।